আর্য ও তামিল। প্রবুদ্ধ ভারত পত্রিকায় লিখিত ইংরেজি প্রবন্ধের অনুবাদ। সত্যই এক নৃতাত্ত্বিক সংগ্রহশালা। হয়তো সম্প্রতি আবিষ্কৃত সুমাত্রার অর্ধবানরের কঙ্কালটিও এখানে পাওয়া যাইবে। ডলমেনের অভাব নাই। চকমকি পাথরের অস্ত্রশস্ত্র যে কোনো স্থানে মাটি খুঁড়লেই প্রচুর পরিমাণে পাওয়া যাবে। হ্রদ অধিবাসীগণ, অন্তত নদীতীরবাসীগণ নিশ্চয়ই কোনো কালে সংখ্যায় প্রচুর ছিলেন। গুহাবাসী বা বৃক্ষপত্র পরিহিত মানুষ এখনও বর্তমান। বনবাসী আদিম মৃগয়াজীবীদের এখনও এদেশের নানা অঞ্চলে দেখতে পাওয়া যায়। তাছাড়া নেগ্রিটো, কোলারিও, দ্রাবিড় এবং আর্য প্রভৃতি ঐতিহাসিক যুগের নৃতাত্ত্বিক বৈচিত্র্য উপস্থিত। ইহাদের সঙ্গে মাঝে মাঝে তাতার, মঙ্গল বংশসম্ভূত ও ভাষাতাত্ত্বিকগণের তথা কথিত আর্যদের নানা শাখা প্রশাখা উপশাখা আসিয়া মিলিত হয়। পার্সি, গ্রিক, ইউংচি, হুন, চীন, সিথিয়ান এমন অসংখ্য জাতি মিলিয়া মিশে এক হইয়া গিয়াছি। ইহুদি, পার্সিক, আরব, মঙ্গোলীয় হইতে আরম্ভ করিয়া স্ক্যান্ডিনেভীয় জলদস্যু ও জার্মান বনচারী দস্যু দলবধি তারা এখনও একাত্ম হইয়া যায় নাই। এইসব বিভিন্ন জাতির তরঙ্গায়িত বিপুল মানব সমুদ্র যুদ্ধমান, স্পন্দমান, চেতনায়মান, নিরন্তর পরিবর্তনশীল, ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হইয়া ছড়াইয়া পড়িয়া ক্ষুদ্রতর জাতিগুলিকে আত্মসাৎ করিয়া আবার শান্ত হইতেছে এই ভারতবর্ষের ইতিহাস। প্রকৃতির এই উন্মাদনার মধ্যে অন্যতম একটি প্রতিযোগী জাতি একটি পন্থা উদ্ভাবন করিয়া আপন উন্নততর সংস্কৃতির সাহায্যে ভারতের অধিকাংশ জনগণকে আয়ত্তে আনিতে সমর্থ হইল। এই উন্নত জাতি নিজেদের আর্য বলিত এবং তাহাদের পন্থা ছিল বর্ণাশ্রম আচার, তথাকথিত জাতিভেদ প্রথা। আর্য জাতির জনসাধারণ অবশ্য জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে অনেকগুলি সুবিধা নিজেদের হাতে রাখিয়া দিয়াছিল। তথাপি জাতিভেদ প্রথা চিরদিনই খুব নমনীয় ছিল। মাঝে মাঝে নিম্ন স্তরের জাতিগুলির সাংস্কৃতিক উন্নয়নের জন্য ইহা একটু অতিরিক্ত নত হইয়া পড়িত। ধনসম্পদ বা তরবারির দ্বারা নয়, আধ্যাত্মিকতার দ্বারা নিয়ন্ত্রিত ও শোধিত বুদ্ধি দ্বারাই এই আর্য জাতি অন্তত তত্ত্বগতভাবে সমগ্র ভারতবর্ষকে চালিত করিয়াছিল। ভারতের প্রধান জাতি আর্যদের শ্রেষ্ঠ বর্ণ ব্রাহ্মণ। অন্যান্য দেশের সামাজিক পদ্ধতি হইতে আপাতত পৃথক মনে হইলেও গভীরভাবে পর্যবেক্ষণ করিলে আর্যদের জাতি বিভাগ প্রথা দুইটি ক্ষেত্র ছাড়া খুব পৃথক বলিয়া মনে হইবে না। প্রথমত, অন্য সব দেশে শ্রেষ্ঠ সম্মান লাভ করেন অস্ত্রধারী ক্ষত্রিয়েরা। রাইন নদীর তীরবর্তী কোনো অভিজাত বংশীয় দস্যুকে নিজের পূর্বপুরুষরূপে আবিষ্কার করিতে পারলে রোমের পূব খুবই খুশি হইবেন। ভারতবর্ষে সর্বোচ্চ সম্মান লাভ করেন প্রশান্ত চিত্ত পুরুষগণ, শ্রমণ, ব্রাহ্মণ, সাধক ও মহাপুরুষেরা। ভারতের শ্রেষ্ঠ নরপতি অতীতের কোনো অরণ্যচারী, সংসার বিরাগী, সর্বস্ব ত্যাগী, ভিক্ষান্নজীবী, ইহকাল ও পরকালের তত্ত্ব আলোচনায় জীবনযাপনকারী ঋষিকে পূর্বপুরুষ বলিতে পারিলে আনন্দিত হইবেন। দ্বিতীয়ত, মাত্রাগত পার্থক্য। অন্য সব দেশে জাতি নির্ধারণের একক মাত্রা হিসেবে একজন নর বা নারী যথেষ্ট। তরুণ ক্ষমতা, বুদ্ধি বা সৌন্দর্যের দ্বারা যে কেউ নিজ জন্মগত জাতির ঊর্ধ্বে যে কোনো স্তরে আরোহণ করতে পারে। ভারতবর্ষে সমগ্র গোষ্ঠীটাই জাতির নির্ধারণের ক্ষেত্রে একক রূপে গৃহীত। এখানেও নিম্ন জাতি হইতে উচ্চতর বা উচ্চতম জাতিতে উন্নীত হইতে পারা যায়। তবে এই পরার্থবাদের জন্মভূমিতে নিজ জাতির সকলকে লইয়া একত্র উন্নত হইতে হইবে। ভারতবর্ষের ব্যক্তিগত ঐশ্বর্য, ক্ষমতা বা অন্য কোনো গুণের দ্বারা নিজ গোষ্ঠীর লোকেদের পশ্চাতে ফেলিয়া উন্নত জাতির লোকেদের সঙ্গে স্বজাত্যের দাবি করিতে পারো না। যাহারা তোমার উন্নতিতে সহায়তা করিয়াছে তাহাদেরকে বঞ্চিত করিয়া ঘৃণা করিতে পারো না। যদি কেউ উচ্চতর জাতিতে উন্নীত হইতে চায় তবে তাহার স্বজাতিকে উন্নত করিতে হইবে, তাহলে আর কোনো কিছু বাধা দিতে পারবে না। এই ভারতীয় সাঙ্গীকরণ পদ্ধতি সুদূর অতীত হইতে এই প্রচেষ্টা চলিয়া আসিতেছে। অন্য যে কোনো দেশ অপেক্ষা ভারতবর্ষের পক্ষে এই কথা আরও বেশি করিয়া খাটে
যে আর্য ও দ্রাবিড় এই বিভাগ কেবল ভাষাতাত্ত্বিক বিভাগ মাত্র, করটি তত্ত্বগত বিভাগ নহে। সেই ধরনের বিভাগের পক্ষে কোনো দৃঢ় যুক্তিই নাই। ব্রাহ্মণ ক্ষত্রিয় নামগুলির ক্ষেত্রেও এইরূপ। পরে কেবল একটি গোষ্ঠীর মর্যাদা সূচক। এই গোষ্ঠীও সর্বদা পরিবর্তনশীল, এমনকি পরিবর্তনের শেষ ধাপে উপনীত হইয়া যখন বিবাহ নিষেধ প্রভৃতির মধ্যেই অন্য সব প্রচেষ্টা সীমাবদ্ধ হইয়া আসিতেছে, তখনও নিম্নতর জাতি বা বিদেশ হইতে আগত লোকদিওকে নিজেদের মধ্যে গ্রহণ করিয়া এই গোষ্ঠীগুলি প্রসারিত হইতেছে। যে বর্ণের হস্তে তরবারি রইয়াছে সেই বর্ণই ক্ষত্রিয় হইয়া দাঁড়ায়। যাহারা বিদ্যাচর্চা লইয়া থাকে তাহারাই ব্রাহ্মণ, ধনসম্পদ যাহাদের হাতে তাহারাই বৈশ্য। যে গোষ্ঠী আপন অভীষ্ট পর্যায়ে উন্নীত হইয়াছে, স্বাভাবিকভাবে সেই গোষ্ঠী নবাগত দিগের নিকট হইতে নানা উপবিভাগের দ্বারা নিজেদের পৃথক করিয়া রাখে, কিন্তু সেই সবটি মিলিয়ে মিশে এক হইয়া যায়। আমাদের চোখের ওপর ভারতের সর্বত্রই এরূপ ঘটিতেছে। স্বাভাবিকভাবে এই গোষ্ঠী নিজেদের উন্নীত করিয়াছে, তারা নিজেদের জন্য সব সুবিধা সংরক্ষিত করিয়া রাখিতে চায়। সুতরাং উচ্চ বর্ণেরা, বিশেষত ব্রাহ্মণেরা যখনই সম্ভব হইয়াছে রাজার সাহায্য এবং প্রয়োজন হলে অস্ত্রের দ্বারাও নিম্নবর্ণের লোকেদের উচ্চ আশা দমন করিবার চেষ্টা করিয়াছে। কিন্তু প্রশ্ন এই, তাহারা কি সফল হইয়াছিল? নিজেদের পুরাণ ও উপপুরাণগুলি যত্ন সহকারে দেখো, বৃহৎ পুরাণগুলি স্থানীয় সংস্করণগুলি পরীক্ষা করো, দৃষ্টির সম্মুখে ও চারিদিকে যা ঘটিতেছে ভালো করে লক্ষ্য করো, উত্তর পাইবে। আমাদের বিভিন্ন বর্ণবিভাগ এবং নানা উপবিভাগের মধ্যে বর্তমান বিবাহ প্রথাকে সীমাবদ্ধ রাখা, যদিচ এই রীতি সর্বত্র পালিত হয় না, সত্ত্বেও আমরা পুরোপুরি মিশ্রিত জাতি। ভাষাতাত্ত্বিকদের আর্য ও তামিল এই শব্দ দুইটির নিহিত তাৎপর্য যাহাই হইক না কেন, এমনকি যদি ধরিয়াও লওয়া যায় যে ভারতীয়দের এই দুই বিশিষ্ট শাখা ভারতবর্ষের পশ্চিম সীমান্ত পার হইতে আসিয়াছিল, তবু অতি প্রাচীনকাল হইতেই এই বিভাগ ভাষাতত্ত্বগত রক্তগত নহে। বেদে দস্যুদের কুৎসিত আকৃতি সম্বন্ধে যে সকল বিশেষণ প্রয়োগ করা হইয়াছে তাহাদের কোনোটি মহান তামিল ভাষীদের সম্বন্ধে প্রযোজ্য নয়। বস্তুত আর্য তামিলদের মধ্যে কাহাদের দৈহিক সৌন্দর্য বেশি, এই সম্বন্ধে যদি কোনো প্রতিযোগিতা হয় তবে উহার ফলাফল সম্বন্ধে কোনো বুদ্ধিমান ব্যক্তি ভবিষ্যৎবাণী করিতে সাহসী হইবে না। বর্ণবিশেষের উৎপত্তি সম্বন্ধে দাম্ভিকতাপূর্ণ মতবাদ অসার কল্পনা মাত্র। দুঃখের সহিত বলিতে হয়, এই মতবাদ দাক্ষিণাত্যের মতো অন্য কোথাও এতটা সাফল্য লাভ করে নাই। চলবে।